শুরু করছি প্রেয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের পঞ্চম পর্ব। লিখেছেন নাবিলা ইশক। সুমিতা বেগম নিশ্চুপ। ওহি সাহেবের চা প্রায় শেষের পথে। তিনি কাপে লাস্ট চুমুক দিয়ে খালি কাপটি মুফতি বেগমের হাতে দিলেন। মোস্তফা সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমার মনে এইসব বিষয় নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আমি দুঃখিত, তবে ওই বাড়ির কোনো কিছুই আমার পছন্দ না। তাদের ব্যবহার, চলাফেরা সব কিছু কেমন বিরক্তিকর দেখায় আমার কাছে। ওটা ওরুর জন্য ভালো পরিবার নয়, একদমই নয়। আমার সিদ্ধান্ত চাইলে না বলবো। তিনি উঠে চলে যেতেই মুফতি বেগম তার পিছু ছুটলেন। মোস্তফা সাহেব ধীরে সুস্থে সুমিতা বেগমকে বললেন, তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, ও তোমার মেয়ে নাকি তোমার ভাই এবং ভাইয়ের পরিবার? সুমিতা, তুমি তোমার ভাইদের আমার থেকে ভালো চেনো এবং জানো, তাও বলছি। তুমি বিশ্বাস করবে নাকি জানি না, যদি তোমার আর আনোয়ারের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হয় আর তুমি রাগ করে বাড়ি ছেড়ে তোমার ভাইয়ের বাসায় ওঠো, তারা তোমাকে একদিনও শান্তিতে থাকতে দিবে না। তোমাকে ফেরত পাঠানোর জন্য উতলা হয়ে যাবে। তোমার সাথে কেমন ব্যবহার করবে তা তুমি ভালো জানো। তাহলে তেমন একটা পরিবারে তোমার আদরের একমাত্র মেয়েকে কিভাবে দিতে রাজি হলে? সুমিতা বেগমের চোখে জল, গাল বেয়ে জল ফ্লোরে পড়ছে। তিনি মাথা উঁচু করে তাকানোর স্পর্ধা পাচ্ছেন না। মোস্তফা সাহেব পুনরায় বললেন, আমি ওই বাড়িতে মেয়ে দিতে ইচ্ছুক নই সুমিতা। তোমার ভাইয়ের পরিবার আমার মেয়েকে ডিজার্ভ করে না। আমি এই বিষয়ে আর কিছুই শুনতে চাই না এবং আশা রাখবো এগুলো ওর কানে যেন না যাই। ওর পড়াশোনা ডিস্টার্ব হবে। সামনে এক্সাম আছে, ওকে কনসেন্ট্রেশন করতে দাও। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। বড়সড় পায়ের ধাপে নিজের রুমের দিকে চললেন। সুমিতা বেগম নিশ্চুপ হয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। মনে একরাশ রাগ ধামাচাপা দিয়ে তিনি মনকে শান্ত করলেন। সুমিতা বেগমের হাত ধরে নিজেদের রুমের দিকে নিয়ে যাচ্ছেন। ভেতরে ঢুকে তিনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কখনোই তোমাকে অবিশ্বাস করিনি। সর্বদা তোমার ইচ্ছে, চাওয়া পাওয়াকে সম্মান করেছি এবং তা পূরণও করেছি। আমি জানি এটা তোমার ইচ্ছে বা চাওয়া নয়। কিছু একটা হয়েছে তোমার সাথে, বা হচ্ছে হয়তো। সেগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো, কিভাবে সাহায্য করব তোমায়? আমি চাই তুমি নিজের সাথে আমাকে সবকিছু সত্য বলবে। আমি সত্যটা তোমার মুখ থেকে শুনতে চাই সুমিতা। স্ত্রীকে একা রেখে আনোয়ার সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন সুমিতা বেগম। অঝরে কাঁদছেন তিনি। তার কান্না চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। ওহি সাহেব বিছানায় বসে শার্ট খুলছেন। শার্ট খুলে ছুঁড়ে মারলেন সোফায়। মুফতি বেগম সেটা তুলে ভাঁজ করছেন আর চোখে স্বামীর রাগে চেহারা দেখছেন। শার্টটা গুছিয়ে রেখে স্বামীর পাশে দাঁড়ালেন। নরম কণ্ঠে শুধালেন, তুমি রাখছো কেন? রাখবো না বলছো? ফাত্রামি সব। কতটা নির্লজ্জ ওই পরিবার ভাবতে পারছো? এইভাবেই সুমিতার নাম করে কত ফায়দা নিচ্ছে আমাদের থেকে। সাহায্য নিতে নিতে ছোট ভাঙাচোরা বিজনেস উপরে উঠিয়েছে। এখন নিশ্চয়ই আমাদের বাড়ির মেয়ে নিতে যাচ্ছে আরও ফায়দা লুটতে। তাদের কথাবার্তার ধরনে বোঝা গেল সুমনা মেয়েটাকে তন্ময়ের গলায় ঝুলাতে চাই। ওহি সাহেব রাগী সুরে হাসলেন। আমাদের পরিবারের খারাপ রূপ দেখেনি, তাই এমন চিন্তাভাবনা করতে পারছে। সুমিতার মুখের দিকে তাকিয়ে বারবার রেহাই দিচ্ছি। যেদিন সুমিতা এসে সবকিছু খুলে বলবে, সেদিন ওদের পুরনো খানদান সাগরে চুবাবো। আচ্ছা, তুমি শান্ত হও। তন্ময়ের সাথে কথা বলেছ? ওকে জানিয়েছো কোম্পানির সম্পর্কে? অবস্থা ভালো না যে। ওহি সাহেব চিন্তিত স্বরে বললেন, না বলিনি। ভাই বলতে না করেছে। তুমি বরং একবার তন্ময়ের কাছে কথা বলেই দেখো। ও এসব শুনে বাড়িতে না আসলেও কোম্পানি দায়ভার নিবে। দেখি কি করা যায়। তুমি তো জানো
তন্ময়কে এসব বললে ভাই রেগে যাবেন। রাগলে রাখবে, ছেলে সামনে আসলে রাগ হাওয়ায় উড়ে যাবে দেখো। ওই সাহেব হাসলেন, বালিশে মাথা গুছিয়ে দিলেন। মুফতি বেগম কয়েক মাসের আগের বিষয়টি তুললেন। রবির জন্য যে প্রস্তাব এসেছিল সেটা নিয়ে কিছু ভাবলে? শুনেছি ছেলে ভালো, পরিবারের অবস্থাও ভালো, সব কিছুই। ওই সাহেব স্ত্রীকে মাঝপথে থামিয়ে দিলেন। রবি সাবিহার থেকে 2 বছরের ছোট, যেহেতু সাবিহার বিয়ে নিয়ে এখনো কথাবার্তা হচ্ছে না, তাই এখন রবির বিয়ে বিষয়টা না তোলাই ভালো। মুফতি বেগম হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। সামনে অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। নভেম্বরের 25 তারিখ থেকে শুরু, মাত্র 6 দিন বাকি। কলেজের বেতন, পরীক্ষার ফি এবং যাবতীয় লেনদেন পরিশোধ করতে এবার সাবিহা যাবে। প্রত্যেকবার মোস্তফা সাহেব নিজে আসেন, তার আবার প্রিন্সিপালের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তিনি এবার ভীষণ ব্যস্ত, আসতে পারেননি। সাবিহার রিক্সা মাত্রই থেমেছে ভার্সিটির সদর দরজার সামনে। সবুজ শার্ট প্যান্ট পরে লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে আছে। রিক্সা ভাড়া দিয়ে সাবিহা ভেতরে ঢুকলো। প্রথমেই স্কুলের পাশে বড় গার্ডেন, তারপর আরেকটি বিশাল বড় দরজা, সেটার পেছনে কলেজ, সামনে ভার্সিটি। খোলামেলা জায়গার অভাব নেই চারপাশে। ঘাসের ওপর শিক্ষার্থীরা বসে আলাপ আলোচনায় ব্যস্ত। কাঁধ ব্যাগ নিয়ে এগিয়ে যাওয়া সাবিহার পা জোড়া হুট করে থেমে গেল। সামনেই অয়ন দাঁড়িয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে। বাইকের সাথে ঠেলে দাঁড়িয়ে আছে ছেলেটা, হাতে কলম ঘুরিয়ে ফিরে কথা বলছে। সাবিহার ভীষণ নার্ভাস লাগছে। এই নার্ভাসনেস একদম পার্সোনাল। চোখ মুখ শক্ত করে সে আবারও হাঁটতে শুরু করেছে। আশেপাশে কোথাও তাকাচ্ছে না। অয়নের সামনে দিয়ে যেতে নিতেই তার বুক ধুকপুক করতে শুরু করেছে। হুট করে শুনতে পেল অয়নের গলা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। লজ্জায় সাবিহার কান গরম হয়ে উঠছে। মনে মনে বকল অয়নকে, ফাজিল ছেলে, বড়দের সম্মান করতে জানে না। এদিকে অয়নের বন্ধু বান্ধব সিটি বাজিয়ে হাসছে, তবে অয়ন হাসছে না, কিন্তু তার ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। বন্ধু বান্ধব ফেলে দৌড়ে সাবিহার সামনে এসে দাঁড়ালো। সাবিহা তাকে ডিঙিয়ে দিতে চাচ্ছে আর অয়ন ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াচ্ছে। সাবিহা রেগে তাকালো, সমস্যা কি তোমার? সুন্দর লাগছে আপনাকে, চুলের ঘ্রাণটা মারাত্মক সুন্দর। কি শ্যাম্পু দিয়েছেন? অয়ন, রাস্তা ছেড়ে দাও, আপনার রাগী চেহারার আরো আকর্ষণীয় দেখতে। সাবিহা রেগে মেগে অন্যদিকে হাঁটা ধরল। এবার আর রাস্তা আটকে দাঁড়ায়নি অয়ন, বরং পিছু পিছু হাঁটছে। সাবিহাকে প্রিন্সিপালের রুমে যেতে দেখে দাঁড়িয়ে পড়ল। ঘুরে ফিরে চলে এলো বন্ধুদের কাছে। বন্ধু সৌভিক বলল, সাবিহা আপুকে দেখা মনে হয় না সে মাস্টার্স পড়তেছে। অয়ন হেসে যাচ্ছে। শালা, মায়া পাস না খুইজা? তন্ময় ভাই জানলে তোর হাত পা কাইটা ফেলবো। বোনের জামাইয়ের হাত পা কাইটা ফেললে তার বোন কান্না করবো তো। জামাই, জায়গা জায়গা স্বপ্ন কম দেখ। আমি ভাবতেছি সাবিহা আপু তোরে এখনো জুতা পিটা করে নাই কেন? দুষ্টু সৌভিক কিছুই বোঝে না। তোর সাবিহা আপুর ভালোবাসা আমি। ভালোবাসার মানুষকে কি কেউ জুতা পিটা করে নাকি? চুমু খায়, আদর করে। সৌভিক হাসছে। অয়ন তখনও ভার্সিটির কাউন্টারের দিকে তাকিয়ে। সৌভিক এবার সিরিয়াসভাবে বলল, দোস্ত তুই ফাইসা যাইতাছোস। আমার মনে হয় না সাবিহা আপু পড়বো কখনো। সব দিক দিয়ে পারফেক্ট তিনি, দেখতে সুন্দর, উচ্চবিত্ত পরিবার থেকে, পড়াশোনায় ফার্স্ট ক্লাস, কেরিয়ারও গড়ে নিছে। বাবার থেকে শুনছি ভালো ভালো পরিবার থেকে তার জন্য বিয়ের সম্বন্ধ আসতেছে, বিয়েও হয়ে যেতে পারে। তুই পরে কিন্তু। কথার মাঝপথে থামিয়ে দিল অয়ন, চোখে মুখে গম্ভীর ভাব। সৌভিকের চোখে চোখ রেখে বলল, ওর বিয়া হইব, আর সেটা আমার সাথে। ওর পরিবার উচ্চবিত্ত আর আমার পরিবারও। ও পড়াশোনায় ফার্স্ট ক্লাস আর আমিও।
ও কেরিয়ার করছে, আমিও করব লাগলে। শুধু বয়সের গ্যাপ তো। আমি পুলিশ স্টেশন, কোর্ট, আদালত করে 4 বছর বয়স বাড়াই নেব। ঠিক আছে না? সৌভিক হেসে মাথা নাড়ালো। মাম্মা তুই গেছস, একদম গেছস। প্রেমে পাগল হয়ে কবে যেন রাস্তায় ঘুরোস। আমি মন প্রাণ দিয়ে দোয়া করি এই মাইয়া তোর কপালে পড়ুক। আমি আমার বন্ধুরই পাগল হইতে দেখতে পারবো না। অয়ন সৌভিকের কাঁধে হাত রেখে বলল, হইব কি, সাফিয়া তো আমার, শুধুমাত্র অয়নের। অয়নের ঠোঁটে দুষ্ট হাসি ফিরে এসেছে। সামনে সাবিহা এদিকটায় আসছে। অয়ন ঠোঁট কামড়ে সাবিহার দিকে তাকিয়ে রইল। সাবিহার নেওয়া এক একটা পায়ের ধাপ গুনছে যেমন। সাবিহা ভার্সিটি থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিক্সা ডাকবে তখনই তার সামনে বাইক নিয়ে অয়ন এসেছে। সাবিহা দেখেও না দেখার ভান করে রিক্সা ডেকে উঠে বসল। অয়ন রিক্সার সাথে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করছে, তবে হচ্ছে না। রিক্সা যে ধীরগতি অবলম্বন করে, এই গতিতে বাইক চালিয়ে মজা আছে নাকি? কিছুদিন ধরে পড়াশোনায় বিভোর ওরু। গতকাল হায়ার ম্যাথমেটিক্সের এক্সাম গিয়েছে। তন্ময় যেহেতু তাকে শুধু ম্যাথমেটিক্স করাতো, আর এখন ম্যাথমেটিক্সের পরীক্ষা শেষ, তাই আর পড়াশোনা ছুতো দিয়ে যেতেও পারছে না তন্ময়দের বাসায়। আজ বন্ধ, কাল আবার এক্সাম। কালকের এক্সামের জন্য শক্তপোক্ত প্রিপারেশন যে নিবে তাও পারছে না। তন্ময়ের ভূত চেপেছে মাথায়। শুধু তন্ময়ের মুখমণ্ডল ভেসে উঠছে চোখের পাতায়। বই বন্ধ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানায় রাখা ফোন হাতে নিল। দরকার ছাড়া কখনো তন্ময়কে কল করেনি, তন্ময়ও করেনি। মেসেজও কখনো আদান প্রদান হয় না প্রয়োজন ছাড়া। কিন্তু ইদানিং ওরু চাই তন্ময় তাকে মেসেজ করুক, কল করুক, কিন্তু লোকটা করে না। ওরু তন্ময়কে মেসেজ গিফট পাঠালো মেসেঞ্জারে। গিফটটি হলো একটা মেয়ে হাঁচি দিয়ে সর্দি দিয়ে চোখ মুখ ভরিয়ে ফেলেছে। গিফট দিয়ে বিছানায় ফোন হাতে বসে রইল। রাত 12টা। এখন তন্ময়ের বাসায় থাকার কথা। রিপ্লাই কেন দিচ্ছে না? তন্ময়ের রিপ্লাই এলো না, এসেছে কল। ওরু চমকে তাকিয়ে ভয়ে ভয়ে কল রিসিভ করলো। মনকে প্রস্তুত করেছে বকা খাওয়ার জন্য, কিন্তু তন্ময় বকল না। গম্ভীর স্বরে বলল, কাল এক্সাম আছে না? আছে তো। তাহলে তুই এখনো জেগে কেন? পড়ছিলাম। সারা বছর কি করছিস? পড়েছি। তাহলে আর পড়তে হবে না, ঘুমাতে যা। ঘুম আসছে না। জোরপূর্বক ঘুমাবি। জোরপূর্বক ঘুমানো যায়? যাই, যা চেষ্টা কর গিয়ে। ওরও জবাব এবার নিশ্চুপ রইল কিছুক্ষণ। বুকে হাত চেপে রাখলো। বুকের ভেতরটা খুব জ্বালাতন করছে, শান্তি দিচ্ছে না একদম। হৃদয়টা কি লাফিয়ে বেরিয়ে আসবে নাকি? ওরও ধীর গলায় বলল, ঘুম আসছে না। কথা বলবেন আমার সাথে একটু? তোর সাথে কথা? ঠিক আছে বলবো, বড় হয়ে নিয়ে আগে, তারপর। আমি তো বড়। আমার অনেক বন্ধুদের বিয়ে শাদী হয়ে গেছে, অনেকের তো বাচ্চা হয়ে গেছে। এখন কি তুই বিয়ে করে ওদের মতো বাচ্চা নিতে চাস? না, ছি ছি। তাহলে ফোন রাখ। যেদিন বিয়ে শাদী করে বাচ্চা নিতে পারবি সেদিন কথা বলবি। কল কেটে গেল। ওরু বোকার মতো ফোনের দিকে তাকিয়ে। কথাটার আগামাথা বুঝল না ওরু। কিছুক্ষণ ভাবলো, তাও বুঝতে পারছে না। অবশেষে আবারও মেসেজ করলো তন্ময়কে, বুঝিনি। কথাটা আরেকবার বলবেন প্লিজ? তন্ময় জবাব এলো সময় নিয়ে। আমার মায়ের খাসনা কত মাস হচ্ছে জানো? ওরু এমন এক মন খারাপের একটা গিফট পাঠিয়ে অনলাইন থেকে চলে এলো। তন্ময় ঠিক কি বলেছিল সেটাই ভুলে গিয়েছে এখন। কি যেন বলেছিল লোকটা। ভাবতে ভাবতে টেবিল গুছিয়ে লাইট অফ করলো। বালিশে মাথা দিতেই তার আবারও তন্ময়কে মনে পড়তে লাগলো। হুট করে চোখের পাতায় ভেসে উঠল সেদিনের অপ্রস্তুত দৃশ্যটি ভাবতেই ওর সর্বাঙ্গ কেঁপে উঠল। শক্ত করে চুপ জোড়া বন্ধ করল। মনে মনে নিজেকে নিজেই বোকাঝোকা করছে। সাত সকালে অরুর মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। গতকাল পরীক্ষা শেষ হয়েছে।
পরীক্ষার ছুটি মাসখানেক ঠিকভাবে ঘুমাতে পারেনি। আজ একটু বেলা করে ঘুমাবে তাও পারছে না। সুমিতা বেগম সাত সকালে রুমে এসে হাঙ্গামা করছে। আজ শুক্রবার, তাদের দাওয়াত পড়েছে। এলাকার সুনামধন্য খানবাড়ির বড় মেয়ের বিয়ে। বাড়ির বাচ্চাদের পরীক্ষা বলে হলুদ প্রোগ্রাম অ্যাটেন্ড করেনি, কিন্তু দাওয়াতে তো যেতে হবে। সুমিতা বেগম অরুর শরীরে কাঁথা টেনে নিলেন। ভাঁজ করতে করতে বললেন, তোর চাচু বলে গেছে এখনই উঠতে। 11টার আগে সবাইকে তৈরি থাকতে হবে। দাওয়াতে যাবার পূর্বে খানবাড়ি যেতে হবে, সময় নেই হাতে। সুমিতা বেগমের কথা যেমন অরুর কান অব্দি পৌঁছাচ্ছে না, তার ওঠার কোনো নামগন্ধ নেই। মরার মতো বিছানায় উপুর হয়ে পড়ে আছে। ঘর গোছাতে গোছাতে সুমিতা বেগম আনমনে বলে চলেছেন, দাওয়াতের ছুতায় ভাবি আর তন্ময়কে এক নজর দেখা যাবে। কত মাস হয়ে গেল ওদের দেখি না, যেহেতু তন্ময় আলাদা দাওয়াত পেয়েছে। ইফরাতের সাথে ওর ভালো বন্ধুত্ব, ওকে তো দাওয়াতে আসতেই হবে। তন্ময় কি আর একা আসবে? ভাবিকেও সাথে নিয়ে আসবে। এই সুযোগে যেন তাদের মানাতে পারি বাড়ি ফিরতে। হুট করে ওর ঘুম ছেড়ে উঠে বসল, মায়ের দিকে চমকে তাকিয়ে বলল, তন্ময় ভাই যাবে? না মানে বড় মা যাবে? যাবে না আবার? বাধ্যতামূলক যেতে হবে। আমাদের সাথে যাবে তো? বাড়ির ঝগড়াঝাটি বাড়িতেই সীমাবদ্ধ। তোর চাচু তাদের আলাদা যেতে দিবে তোর মনে হয়? সেটাই তো। অরুর ঘুম আকাশপথে উড়ে গিয়েছে, খুশিতে চোখ জোড়া জল জল করছে। বিছানা ছেড়ে দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। কোমর সমান চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে ছুটছে। গোসল সিঁড়ি বেরিয়ে নিচে নামলো। কেউই নেই, সবাই নিজেদের রুমে তৈরি হতে ব্যস্ত হয়তো। ওরও বাবা মায়ের রুমে উকি দিল। বিছানার ওপর সাদা পায়জামা পাঞ্জাবির শার্ট। সাদা পড়বে তার বাবা। তারপর ওরও বড় চাচুর রুমে উকি দিল, সেখানে সাদা পায়জামা পাঞ্জাবি সেট গুছিয়ে রাখা। তারপরে গেল ছোট চাচুর রুমে, তার বিছানাও সাদা পায়জামা পাঞ্জাবি সেট। ওরও ডিসিশন নিল সে সাদা কিছু পরবে, সাদা গাউন নাকি সাদা কামিজ। দোটানায় ভুগতে থাকা সে পাখির সামনে দাঁড়ালো। পাখি, আমাকে গাউনে মানাবে নাকি কামিজে? পাখি ঝিমাচ্ছে, জবাব নেই। ওরও রেগে গেল, পাখির খাঁচা ঝাঁকিয়ে পাখিটাকে বিরক্ত করলো কিছুক্ষণ। তারপরে বাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এলো রুবির রুমে। রুবি বিছানায় কাপড় চোপড় মেলে রেখেছে। ওরুকে দেখতেই টেনে নিয়ে আসলো। দেখতো কোন কালারের কামিজ আমাকে বেশি মানাবে? সাদা। না না, সাদা কতকাল পরেছি, আবারও সাদা পরবো না, ভাবছি লাল কামিজ পরবো। তুই কি পরবি? অরু মহানন্দে বলল, সাদা। ঠিক অরু একটি সাদা কামিজ পরেছে, সবার আগে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে, নাকটা পিট পিট করছে। দাওয়াত খেতে গিয়ে আবার হাঁচি চলে আসবে না তো? অরু ইদানিং হাঁচিকে খুব ভয় পাবে না? হাঁচি আসলে যদি সর্দি বেরিয়ে যায়, আর তখন যদি তন্ময় সামনে থাকে, ওরও লজ্জায় এবার কেঁদেই ফেলবে। হাত ব্যাগে টিস্যু নিয়ে নিল কিছু, পারফিউম স্প্রে করে বেরিয়ে পড়ল। আনোয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি। মুস্তফা সাহেব মোবাইলে কথা বলছেন, তিনিও সাদা পাজামা পাঞ্জাবি পরেছেন এবং উপরে কোটি। অরুকে দেখে আনোয়ার সাহেব হাসতে লাগলেন। আমরা আজ ম্যাচিং? কেমন লাগছে আমাকে বাবা? আনোয়ার সাহেব ছোট্ট অরুর কপালে চুমু এঁকে বললেন, ভীষণ সুন্দর, মাশাআল্লাহ। তোমাকেও সুন্দর লাগছে বাবা। মোস্তফা সাহেব অরুকে তার দিকে আসতে ইশারা করলেন। অরু চোখে মুখে হাসি নিয়ে এগিয়ে এলো। মোস্তফা সাহেব বললেন, আর আমাকে কেমন লাগছে? চাচু, তোমাকে এতটাই সুদর্শন লাগছে যে একটুখানি মেয়েরা তোমার পাগল হয়ে যাবে। অট্টহাসিতে ফেটে পড়লেন মোস্তফা সাহেব। ওহি সাহেব এসে পাশে বসেছেন মাত্র। তিনি তন্ময়কে কল করছেন। তন্ময় কল ধরতেই বললেন, কখন বেরোবি? তন্ময় কিছু বলবে তার পূর্বে মোস্তফা সাহেব পাশ থেকে বললেন, বাড়ি ছেড়েছে ভালো কথা,
এখন মানুষের সামনে আমাদের হাসাহাসির পাত্র যেন না করে। গাড়ি পাঠাবো, সেটা করেই সবাই একসাথে যাবে, আলাদা করে যাওয়া যেন না হয়। স্পিকার লাউডে দেওয়া। মোস্তফা সাহেবের কথা শেষ হতেই তন্ময়ের গম্ভীর স্বরের হাসি শোনা গেল। হাসতে হাসতে বলল, চাচ্চু, ওহো, তোমার ভাইয়ের মাথা গরম? ওই সেই বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ রইলেন। ওপাশ থেকে তন্ময় পরপর কল কেটে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেনি, তার মানে এক গাড়ি করেই যাবে সবাই। এবার মোস্তফা সাহেবের গম্ভীর মুখ নরম দেখালো। তিনি আর চোখে ওহি সাহেবের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। আমাকে যেতে হবে এখনই, বাচ্চাদের নিয়ে সময় মতো চলে আসবে। জি ভাই। ওরু সাবিয়ার সাথে বসেছে, এই গাড়িতেই তন্ময় উঠবে। ভাবতেই ওরু উত্তেজিত হয়ে পড়ছে। মাসখানেক যাবৎ তন্ময়ের দেখা নেই। ওরুর মন কেমন আনচান করছে লোকটাকে দেখার জন্য। তাদের গাড়ি মাত্র পৌঁছেছে তন্ময়দের ফ্ল্যাটের সামনে। ওরু জানালার কাজ খুলে মাথা বের করে রেখেছে। ওই তো তন্ময় আর জয়া বেগম আসছেন। আশ্চর্যজনকভাবে তন্ময় সাদা পাজামা পাঞ্জাবি পরেছে এবং মোস্তফা সাহেবের মতো একই ডিজাইনের কোটি পরেছে উপরে। ওরুর বুকের ভেতরটা কাঁপছে, শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ধ্যান মেরে তাকিয়ে রইল। ছোট থেকে ওরু ভেবে এসেছে তন্ময় অসম্ভব সুন্দর দেখতে। সুন্দর সে সকলের কাছেই প্রিয় ছিল সবসময়। যখন কাজিনদের আড্ডা বসতো, সবার নজর তন্ময়ের দিকে থাকতো, এমনকি অরুরও। এদিকে অরুর তীক্ষ্ণ চাহনি তন্ময় দেখেও যেমন দেখল না। আকাশের পাশে এসে ড্রাইভিং সিটে বসলো। জয়া বেগম পেছনে অরু আর সাবিহার মধ্যে বসেছে। অরুর চোখ জোড়া আর চোখে তন্ময়ের দিকে চলে যাচ্ছে বারবার। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে জানালার বাইরে তাকালো। লোকটা এত সুন্দর কেন? অরু আনমনে বিনবিন করে বলল, ছেলেদের এত সুন্দর হতে নেই, একদমই নেই। খানবাড়ির সামনে অলরেডি শাহজাহান বাড়ির দুটো গাড়ি পৌঁছেছে। রূপী, দীপ্ত, সুমিতা বেগম, মুফতি বেগম এখনো গাড়িতে বসছে। তন্ময়দের গাড়ি পৌঁছাতে দেখে নেমে আসলেন। জয়া বেগমকে দেখে তাদের চোখ জোড়া ভিজে উঠেছে। খানবাড়ির কর্তা এগিয়ে এসেছেন তাদের আপ্যায়নের জন্য। কর্তার সাথে মোস্তফা দাঁড়িয়ে, তার সাথে আনোয়ার সাহেব, ওহি সাহেব ও উপস্থিত। তন্ময়ের পাশে মোস্তফা সাহেব দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে স্ত্রীর দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। জয়া বেগম মাথা নত করে রেখেছেন। সে ভুলেও আশেপাশে তাকাচ্ছেন না। স্বামীর দিক তো আরও আগে নয়। এত সব আলাপ আলোচনা শোনার সময় অরুর নেই। সকলের আর চোখে সে তন্ময়ের পেছনে দাঁড়িয়ে আছে। ও কিছুকি মেরে কিছুক্ষণ পর পর তন্ময়ের মুখমণ্ডল দেখছে। সকলে যখন খানবাড়িতে ঢুকতে ব্যস্ত, সেই সময় তন্ময় হুট করে অরুর কান টেনে ধরল। আচমকাটা কানের দুল টানে অরু আর্তনাদ করে উঠল। আহ আহ, ছাড়ুন, কানে দুল পড়েছি তো, ব্যথা পাই। এমন ভারী কানে দুল পড়ার মানে কি? দেখে মনে হচ্ছে কান ছিঁড়ে পড়ে যাবে। দেখতে এমনটা দেখায়, তবে অত ভারী নয়। আপনি পরে দেখুন, একদম ভারী না, খুব হালকা। তন্ময় এবার একটু শক্তি দিয়ে কান টেনে দিয়ে শুধালো, আমি পরবো? না না, আমিই পরবো, ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই। ভুল হয়ে গেছে, আর বলবো না। তন্ময় ছেড়ে দিল। চেনা পরিচিত মানুষদের ডাকে সেদিকে চলে গেছে। অরু তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। লাল কান ধরে মায়ের পেছন পেছন হাঁটছে। আর চোখে আরেকবার তাকালো তন্ময়ের দিকে। এইবার আচমকা তন্ময় তাকিয়ে চোখ রাঙাতেই অরু নজর ফিরিয়ে ফেলল। যেভাবে তাকিয়েছে মনে হলো অরুকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। সাবিহা জানে এখানে অয়নকে দেখতে পাবে। খানবাড়ির সাথে অয়নের বাবার খুব ভালো বন্ধুত্ব। তাই যখন অয়নকে সোফায় বসে কথা বলতে দেখেছে, মোটেও অবাক হয়নি। অবাক হয়েছে অয়নের বিহেভিয়ারে। আজ যেমন অয়ন সাবিহাকে চেনেই না। ছেলেটা সিরিয়াস ভঙ্গিতে চায়ের কাপ হাতে নিয়ে কথাবার্তায় ব্যস্ত। অবশ্য অয়নের এমন ব্যবহার অযৌক্তিক নয়। কিছুদিন আগে রাগের মাথায় সাবিহা অনেক কথা শুনিয়েছে অয়নকে।
এতটাই শক্ত কথা বলেছে যে অয়ন এই কয়দিন যাবৎ তার সামনেই আসেনি। নিশ্চয়ই অয়ন বুঝতে পেরেছে সাভিয়া আর তার কখনোই সম্পর্ক হওয়া সম্ভব না। ভালোই হলো। সাভিয়া নীরবে বুকের ভেতরের পিনপিনে ব্যথাটা অগ্রাহ্য করল। মনে মনে ঠাই করেছে দ্বিতীয়বার তাকাবে না এই ছেলের দিকে, কিন্তু তার নজর কিভাবে যেন চলে যাচ্ছে ওদিকে। নজর ফেরাতে সে সেখানে থেকে চলে এলো, এসে দাঁড়িয়েছে পূর্ব দিকে। এদিকটায় মানুষের যাতায়াত কম, সবাই পশ্চিম দিকে আটটায় ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাবে, তখনই ওড়নায় টান অনুভব করলো। ঘুরে দেখলো তার ওড়না রেলিংয়ের সাথে আটকে আছে, টেনে ছুড়াতেও পারছে না। পেছন থেকে আওয়াজ আসলো, সাহায্য লাগবে? সাভিয়া ফিরে তাকালো না, না তাকিয়েই জানি এটা কার কণ্ঠ। অয়ন সামনে এসে দাঁড়ালো, খুব সহজেই ওড়নাটা ছাড়িয়ে দিল। সাভিয়া চলে যেতে নিচ্ছিল, আবারও ওড়নায় টান খেলো। ভেবেছে এবারও রেলিংয়ে বেঁধেছে, কিন্তু ঘুরে দেখলো ওড়না অয়নের হাতে। সাভিয়া চমকে তাকালো, এসব কেমন অসভ্য ব্যবহার। অয়নের জবাব নেই, জবাবের বদলে ওড়নাটা হাতে পেঁচিয়ে নিতে লাগলো। সাভিয়া অবাকের চূড়ান্তে। অয়ন। অয়নের কানে যেমন সাভিয়ার কণ্ঠ পৌঁছাচ্ছে না, নিজের মতো ওড়নাটা টেনে যাচ্ছে। রাগে লজ্জায় সাভিয়া বাকরুদ্ধ। সাভিয়া সামনে আসতেই অয়ন বলল, আপনার জন্য কি আসলেই আমি খুব অযোগ্য? ওড়না ছাড়ো। 4 বছরের বয়সের গ্যাপ কি খুবই লজ্জাজনক? অয়ন, কেউ আসবে। অয়ন গম্ভীর স্বরে বলল, আসুক, আমার কথার উত্তর দিন। সাভিয়া রেগে তাকিয়ে ওড়না ছুটাতে চাইলেও ব্যর্থ হচ্ছে। কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, নিজের সীমানায় থাকো। সীমানায় ছিলাম, কিন্তু আজ থেকে থাকবো না। আপনি শুধু আমার ভালো রূপ দেখছেন, এখন খারাপটা দেখবেন। সাভিয়া কি করবে দিশে পাচ্ছে না। রাগান্বিত অয়নের চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। কেন এই ছেলেটা সবকিছু উলটপালট করছে? কেন তার দুনিয়া তছনছ করছে প্রতিনিয়ত? কেন এত জ্বালাতন করে? দূর থেকে ওর কণ্ঠের স্বর ভেসে আসছে। অয়ন সাভিয়ার ওড়না ছেড়ে দেয়, দাঁতে দাঁত ঠেকিয়ে বলল, রাতে ছাদে আসবেন, আপনার সাথে কথা আছে। আল্লাহর কসম, আপনি না আসলে আমি সোজা আপনার ঘরে ঢুকে যাব। অয়ন যেভাবে এসেছে সেভাবে অন্য পাশ দিয়ে চলে গেল। ওরু দৌড়ে এসে দাঁড়ালো সাভিয়ার সামনে। একা দাঁড়িয়ে আছো যে? চলো, এখনই রওনা হব, চাচু ডেকেছে। যেতে নিয়ে সাভিয়া পেছনে ঘুরে তাকালো, নেই, কেউ নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি হচ্ছে এগুলো? তন্ময় যে গাড়িতে চড়েছে সেই গাড়ি অলরেডি ফিল আপ। দীপ্ত, রুবি, সাবিহা, আকাশ, এমনকি জয়া বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম একসাথে বসেছেন। ওরু ছোট ছোট চোখ করে তন্ময়ের দিকে তাকিয়ে। আনোয়ার সাহেব পেছন থেকে ডাকলেন, আম্মা আসো, বাবার সাথে বসবা। যাওয়ার সময় ওরু ভেজা ভেজা চোখে তন্ময়কে দেখে গেল। মন খারাপ নিয়ে অন্য গাড়িতে 3 বাপচাচাদের সঙ্গে বসলো। নাক পিট পিট করায় টিস্যু বের করতে নিয়ে দেখলো তন্ময় আসছে এদিকে। চোখ মুখে সানগ্লাস পরে ওরু দ্রুত টিস্যু সরিয়ে ফেলল। তন্ময় এসে ড্রাইভিংয়ে বসেছে। মুহূর্তেই গাড়ি চলতে শুরু করলো। তার মানে তন্ময় এই গাড়িতে যাবে? ওরু খুশিতে গদগদ হয়ে আছে। বিড়াল যেমন তার প্রিয় মাছ দেখলে তেমনভাবে তাকিয়ে থাকে, সেইভাবে তাকিয়ে রইল। তন্ময়ের পাশে মোস্তফা সাহেব বসেছেন, তার চোখেও সানগ্লাস। ওরও নিজের হাত ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিল। সানগ্লাস পরিয়ে তো সে মিটিমিটি হাসছে। আজ সে আর তন্ময় একদম সেম টু সেম। কমিউনিটি সেন্টারে পৌঁছাতে 20 মিনিট লেগেছে। পুরো পরিবার এক টেবিলেই বসেছে। খাওয়ার সময় ওরু কাউকেই চেনে না, এমনকি তন্ময়কেও না। সর্বপ্রথম টেবিলে সেই বসেছে, সকলের আগে খেতেও আরম্ভ করেছে। তন্ময় যখন তার পাশে বসেছে সেটাও খেয়াল করেনি মহারানী। খেতে খেতে একে সেকে হুকুম দিচ্ছে খাবারের বাটি পাস করতে। তন্ময়ের সামনে বাটিতে ভালো ভালো গোস্ত। ওর নজর সেটাতে পড়েছে, ধীরে ধীরে গলায় বলল, আমাকে তরকারির বাটি দিবেন? ওই যে আপনার সামনেরটা। না, দিব না।
ওরও কষ্ট পেয়ে বলল, আপনি তো নিচ্ছেন না। তন্ময় মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেই নজর ফিরিয়ে বলল, লাগবে না তো। কিছুক্ষণ পর খেয়াল করলো তন্ময় নিজেই তাকে তরকারি বেড়ে দিচ্ছে। ওর মন ভালো লাগাই ছেয়ে গেল। জল জল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে সে ভাবলো তন্ময়ের পেছন পেছন ঘুরবে, কিন্তু সেটা হলো না। তন্ময় কথাবার্তায় ব্যস্ত। এক সময় দেখলো ও মেয়েদের সাথে কথা বলছে। লম্বা চওড়া সুন্দরী মেয়ে যারা তন্ময়ের বয়সী। ওর খারাপ লাগতে লাগলো। তন্ময়ের সাথে দাঁড়ানো মেয়েগুলোকে তার আর সুন্দর মনে হলো না, সবাইকে কালসাপ মনে হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তার আশেপাশে ঘুরতে লাগলো, কিন্তু তন্ময় একবারও ওর দিকে নজর দিল না। অভিমানী সে বাবার কাছে চলে এসেছে। বাকিটা সময় বাবার পেছন পেছন ঘুরতে লাগলো।